বাংলাদেশ খবরের শিরোনামে আছে, কারণ বাংলাদেশে যা চলছে কোনো সুস্থ স্বাধীন দেশে সেটা চলতেই পারে না। আর এই পুরো কর্মকাণ্ডের নেপথ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। এই ৩ নম্বর বার স্বাধীন হওয়ার পর বাংলাদেশে যে কমিটি তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন, তার মুখ্য উপদেষ্টা পদে আছেন নাকি মোহাম্মদ ইউনূস, যিনি নিজেই একাধিক চুরি দুর্নীতির দায়, গরিবের রক্তচোষার দায় দেশান্তরিত হয়েছেন, আশ্রয় নিয়েছেন, পায়ের তলায় ছিলেন এতদিন পর্যন্ত আমেরিকার বাইডেন সরকারের। সেই ইউনূস এখন দায়িত্ব নিয়েছে গোটা দেশ চালানোর। কিন্তু কিভাবে চলছে সে দেশ? আসল যে ছবি, সে ছবি আমরা প্রতিদিন তুলে ধরছি রিপাবলিক বাংলায়। সে ছবি দেখে খুব গায়ে জ্বালা হচ্ছে বাংলাদেশের বর্তমান শাসকের, তার সঙ্গে ইউনূসপন্থী যারা তাদের, কট্টরপন্থী মৌলবাদী যারা তাদের। কিন্তু সমস্যা হচ্ছে যে এত কিছু করেও কোনো খবর লুকোনো যাচ্ছে না, এত কিছু করেও হিন্দু নিধনের যে ছবিগুলো সেগুলো আটকানো যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা নিজেরাই অনেক ক্ষেত্রে তা আপলোড করে দিচ্ছেন। শুধুমাত্র হিন্দু ভাই বোনেরা বলবো না, আজ শুধুমাত্র হিন্দু ভাই বোনেদের কথা বলবো না, বাংলাদেশের যে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ রয়েছেন, যারা ইসলাম ধর্মের রয়েছেন, তারা পর্যন্ত ধীরে ধীরে বুঝতে পারছেন যে মোহাম্মদ ইউনূস আসলে বিশাল বড় কোনো চক্রান্ত করে একটা বড় ষড়যন্ত্র নিয়ে এই দেশটার ক্ষমতা ভোগ করছেন। কেন? তার পর্দা ফাঁস করব আজ সোজাসুজি। এই সোজাসুজি স্বর্ণালীতে আজ দেখাবো যে কি মারাত্মক ষড়যন্ত্র করছেন মোহাম্মদ ইউনূস, একটু একটু করে এই বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়ার। আগে হ্যাঁ, দেউলিয়া, যাতে ভাতে এবং পাতে হাতে সব রকম ভাবে মারা যায় বাংলাদেশিদের। আমরা বলি পেটে ও পিঠে, মানে পেটেও মারবো আর পিঠেও মারবো, সব রকমের সরঞ্জাম বন্দোবস্ত করা হচ্ছে। এই যে হঠাৎ করে এত ভারত বিদ্বেষ, হঠাৎ করে ভারতের বিরুদ্ধে এত বড় বড় কথা, এগুলো কি এমনি এমনি হচ্ছে না, এগুলোর প্রশ্রয় দেওয়া হচ্ছে। নির্দিষ্ট একটা শ্রেণীকে দিয়ে এগুলোকে ছড়ানো হচ্ছে এবং বাকিদের মগজ ধোলাই করা হচ্ছে। সেটা কি বাংলাদেশের ভালো চেয়ে? ভারত বাংলাদেশের প্রতিবেশী, সেটা কি ভালো চেয়ে করা হচ্ছে? প্রতিবেশীর সঙ্গে কেউ ভালো চেয়ে তার বিরুদ্ধে এত খারাপ কথা, এত বিদ্বেষমূলক মন্তব্য, এত কিছু ছড়ায় নাকি? আজকে ভারতে পাল্টা দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দু চার জায়গায় বাংলাদেশি পতাকাকে অবমাননা করা হয়, বাংলাদেশি পতাকা পোড়ানো হয়, বাংলাদেশি পতাকার ওপর দিয়ে দাঁড়ানো হয়, এরকম অনেক কিছু ঘটনা ঘটে। কিন্তু সেটার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে প্রশাসন, আমাদের দেশের আইন রয়েছে। অন্য কোনো দেশের ঘটনা ঘটলে আমরা পদক্ষেপ নিই। হতেই পারে সাধারণ মানুষ তারা যদি দেখেন যে প্রতিবেশী দেশে তাদের দেশের পতাকার চূড়ান্ত অবমাননা হচ্ছে, তাহলে তাদেরও রক্ত গরম হয়, তাদেরও মাথা গরম হয়। কিন্তু দেশ যারা চালাচ্ছেন, যে সরকার চালাচ্ছেন, যে শাসক দল চালাচ্ছেন, তারা তো নির্দিষ্ট প্রোটোকল মেনে চলেন, তাই তারা ব্যবস্থা নিয়েছেন, শাস্তি দিয়েছেন, তারা বলেছেন এগুলো করা যাবে না, প্রকাশ্যে সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে এগুলোকে প্রমোশন করা হয়, এগুলোকে আরো বেশি এগুলোতে হাওয়া দেওয়া হয়, যে যা খারাপ কাজ করছে হাওয়া দেওয়া হয়। আর এবার একটা মাস্টার প্ল্যান সামনে এসছে, এক তো দেউলিয়া করার প্ল্যান। কিন্তু আমি কেন বলছি পেটে ও পিঠে, সেটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিই আজকে আপনাদের। পেটের বিষয়টা পরে আসছে, আগে আসি পিঠে। এই মুহূর্তে ইউনূস সরকার তার চূড়ান্ত অপদার্থতা ঢাকার জন্য, তার চূড়ান্ত ব্যর্থতা ঢাকার জন্য দেখুন কিভাবে একটা শ্রেণীর মানুষ লেলিয়ে দিয়েছেন, যারা হাস্যকর কথা বলছেন, আবোল তাবোল কথা বলছেন, জোকারি করছেন। জোকারি, আমরা বলি বয়সকালে ভীমরতি হয় মানুষের। মোহাম্মদ ইউনূসের ভীমরতি হয়েছে কিনা জানা নেই, কিন্তু একটা শ্রেণীর বয়স্ক বাংলাদেশি নাগরিক যারা নাকি প্রাক্তন সেনা কর্তাদের মধ্যে কেউ রয়েছেন, তাদেরকে সামনে রেখে একটা ব্রিগেড বানিয়ে মিছিল বানিয়ে দিয়েছে ঢাকায়। এবং সেই মিছিল থেকে কাঁপতে কাঁপতে, নড়তে বয়স্ক মানুষজন ফোকলা দাঁতে তারা নাকি কলকাতা দখলের ডাক দিচ্ছেন। কি হাস্যকর! কলকাতার মানুষ বলছেন হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, যাদের বাড়িতে আলু পেঁয়াজ কেনার এই মুহূর্তে আলু পেঁয়াজ কেনার মতো অবস্থা নেই, যে দেশটা চূড়ান্তভাবে আর্থিকভাবে ভেঙে পড়েছে, ব্যাংকের টাকা নেই, আর কদিন বাদে ব্যাংকের ফিক্সড ডিপোজিটগুলো পর্যন্ত বেহাত হয়ে যাবে। মোহাম্মদ ইউনূস যে প্ল্যান করেছেন ভুললে চলবে না। ব্যাংকিং ব্যবস্থাটা তিনি খুব ভালো জানেন।
তিনি খুব ভালো জানেন যে ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে কি করে মানুষকে দেউলিয়া করে দেওয়া যায়। বাংলাদেশের ব্যাংকগুলোতে আর কদিন পর থেকে টাকা দেওয়া হবে না, যারা যারা যা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন সেগুলো পর্যন্ত সরকার লুটে নেবে। ইন্টারেস্ট দেওয়ার তো দূরের কথা, একাধিক জায়গায় স্যালারি দিতে পারবে না, মাইনে হবে না, এটিএম গুলো ফাঁকা হতে চলেছে। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে দেখুন কিভাবে একটা শ্রেণীকে ব্রেন ওয়াশ করে, যাদের অত্যন্ত বয়স হয়ে গেছে, প্রায় 60 বছর পার করেছে, কেউ 70 বছর পার করেছেন, তারা কাঁপতে কাঁপতে নড়তে নড়তে ফোকলা দাঁতে বলছেন আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। বাবা বাবা, হাস্যকর নয়? কোনো দেশ, আমি জানি না ভারতের তরফ থেকে ধরনের, ভারতের প্রাক্তন সেনাকর্তা হোক, ভারতের কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ হোক, র্যালি থেকে মিছিল থেকে ধরনের কথা ভাববেনও না, কিন্তু বাংলাদেশে ইউনূস সরকার দেখুন কাদেরকে রাস্তায় নামিয়েছেন। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আজ আরও একবার শুরুতেই দেখাবো যে মিছিল র্যালি থেকে ভারতে যুদ্ধ করার ডাক দিচ্ছে ইউনূসের বৃদ্ধ ব্রিগেড। বৃদ্ধ ব্রিগেড মোহাম্মদ ইউনূসের, আমরা বলি পাগলে কিনা খাপি, কিনা বলে ছাগলে কিনা খায়। এরা পাগল না ছাগল আমি জানি না, কিন্তু হাস্যকর কথা, অবান্তর অবাস্তব কথা এবং জোকারি করছেন, ভাড়ামো করছেন প্রকাশ্য রাস্তায় বাংলাদেশের। কিন্তু কেন করছেন সেটা বলবো, আগে দেখুন কি ভাড়ামো করছেন। দেখুন, ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এরা কারা? পূর্ণ অনুমাত, নাকি বয়সকালে ভীমরতি হয়েছে, নাকি ইউনূস বলেছেন যে আপনাদের করতে হবে, নাহলে আপনাদের জেলে পুরে দেব? এরা কারা? আমি আবারও বলি, আমরা বাংলায় বলি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ভুলভাল নেশাগ্রস্ত অবস্থায় মানুষ এরকম আবল তাবল কথা বলে। 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে। আচ্ছা চলুন, কলকাতা দখল অবধি না হয় শুনলেন, অনেকটা হাসি পেল আমি জানি যারা এই মুহূর্তে দেখছেন। কলকাতার লোকজনদের বক্তব্য আমরা শুনছিলাম, গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছিলাম, ভিডিও দেখিয়ে দেখিয়ে যে এই দেখুন বাংলাদেশে র্যালি বেরিয়েছে, প্রাক্তন সেনাকর্তা মাথায় দেশের টুপি পরে এই ধরনের বক্তব্য বলছেন, তাও তারা নিজেরা ভালো করে হাঁটতে পারছেন না, কথা বলতে পারছেন না, ফোকলা দাঁত হয়ে গেছে, বয়স 70 পেরিয়ে গেছে, তারা নাকি যুদ্ধ করে ভারত দখল করবে। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বলা হতো যে ফারাক্কা বাঁধের পাল্টা আমরা একটা বিশাল বাঁধ বানাবো। কোথায় গেল সেই বাঁধ? আজ পর্যন্ত তৈরি হলো না। কলকাতার লোকেরা বলছেন যে আরে দূর মশাই, এদের কথার উত্তর দেওয়ারই দরকার নেই, আর না তো ভারতের যুদ্ধ করার দরকার আছে, একটা বাঁধ খুলে দিলে সমস্ত ফুটানি বাতেলা শেষ হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, এবার দেখুন কলকাতা দখল করার সঙ্গে সঙ্গে আরও কি কি দখল করার কথা বলছে ইউনূসের বৃদ্ধ ব্রিগেড। দেখুন, তারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক খেলার কোনো টাইম নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ঠিক আছে? এইদিকে একটা পড়লে ওইদিকে একটা পড়বে, ন্যায্যতার সম্পর্ক। এদিকে ফুল আসলে মিষ্টি আসলে ওইদিকেও ফুল যাবে, মিষ্টি যাবে, এই সম্পর্ক। ওই দিক থেকে লাশ ফালাবে আর এদিক থেকে ফুল আর মিষ্টি নিয়ে যাবেন, ওই বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশে থাকবে না। আসলে মুশকিল হচ্ছে বয়স থেকে কচি যুবা সবাইকারই একই সমস্যা, কে কি বলবেন কে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এই মুহূর্তে যখন এই কথাগুলো বলছি, আমি আমার টিমকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আগে বলিনি, তারপর বেশ কিছু পরিসংখ্যান দেখাবো। আমি আগে কয়েকটা খুব জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেগুলো বলিনি আগে। সেটা হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলো যখন শুনছি আমরা, তখন বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের সবজি বাজার, সেখানে আগুন লেগে গেছে, চাল থেকে, গম থেকে, আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে। যখন এই বড় বড় বাতালাগুলো তারা মারছে, সেই সময়তে বাংলাদেশ সরকারি তরফ থেকে বলা হচ্ছে ভারতকে প্লিজ আরো কয়েকটা ট্রাক ঢোকান, আরো কিছু পণ্য পাঠান। যখন বাজারের একাংশে মানুষ বলছে যে না ভারতের পণ্য দরকার নেই, তখন গোটা দেশটা আসলে না খেতে পেয়ে বাজারের থলি হাতে নিয়ে ফিরে আসছে শূন্য হাতে।
আমি বলছি না, বাংলাদেশের একাধিক জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্লগার থেকে শুরু করে তারা বাজারে গিয়ে ছবি তুলে ধরছেন। এরা নাকি বিশাল বিপ্লব করে ফেলবেন, বিশাল যুদ্ধ করে ফেলবেন, এবং এদের নাকি আগে প্রায়োরিটি হচ্ছে যে ভারতের সঙ্গে যুদ্ধ করা। চলুন দেখাই যে বাংলাদেশের এই মুহূর্তে বাজার দরটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যদি আমি এই ছবিগুলো দেখাই তাহলে হয়তো অনেক ভালো করে বোঝা যাবে যে আসলে কিসের ওপর দাঁড়িয়ে তারা এই আকাশ কুসুম অলিক কল্পনা করছেন, এবং তখন বোঝা যাবে যে আসলে পুরোটাই হচ্ছে মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র। চলুন দেখা যাক। বাংলাদেশের অগ্নিমূল্য বাজার গত বছরের কি দাম ছিল আর এবছরের কি দাম। গত বছর দেখি আমরা পণ্য হচ্ছে ব্রয়লার মুরগি, গত বছরের দাম ছিল 165 টাকা, এবছর দাম বিকোচ্ছে 220 টাকায়। ডিম তো মানে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, গত বছর ছিল 140 টাকা, এবছর রয়েছে 180 টাকা। এছাড়াও পেঁয়াজ গত বছর ছিল 50 থেকে 60 টাকা, আর এবছর সেটা পৌঁছেছে 110 থেকে 120 টাকায়। ভাবা যাচ্ছে কি অবস্থা। এর পাশাপাশি কাঁচা লঙ্কা ছিল 120 টাকা গত বছর যখন শেখ হাসিনা ছিলেন ক্ষমতায়। নিঃসন্দেহে অনেক চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু পেঁয়াজে কাঁচা লঙ্কার দাম ছিল 120 টাকা গত বছর, এই বছর দাম হয়েছে 250 টাকা। পটল গত বছর দাম ছিল 30 টাকা, এবছর হয়ে গিয়েছে 80 টাকা। ঢেঁড়স এই সময় গত বছর বিক্রি হয়েছে 40 টাকায়, আর এবছর ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 টাকায়। মানে ভাবা যায় কি অবস্থা। এরকম ঘটনা অন্য কোথাও হলে এতদিন পর্যন্ত গণবিদ্রোহ হয়ে যেত, আরো একবার দেশ স্বাধীন হয়ে যেত হয়তো। করলা, সবজি বাজারে ভয়ঙ্কর অবস্থা। করলা ছিল গত বছর 40 টাকা, আর এবছর সে একই করলা বিক্রি হচ্ছে বাজারে 120 টাকায়। টমেটো গত বছরের দাম ছিল 140 থেকে 150 টাকা গত বছর এই সময়, বা অন্তত হাসিনা থাকাকালীনও। এই বছর হয়ে গিয়েছে সেটা 250 টাকা। এরপর চলে আসুন কাঁকরোল বিক্রি হয়েছে গত বছর 50 টাকা, এই বছর কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকায়। মানে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশের সবজি বাজারে, অগ্নিমূল্য বাজার, এবং সেখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কয়েকটা নমুনা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কখনো ডাবল কখনো ট্রিপল হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে, এবং তারাও বিভিন্ন সময়তে বক্তব্য রাখছে, সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত বক্তব্য ভাইরাল হচ্ছে। অনেকেই সহ্য করতে না পেরে নিজের রাগ দুঃখ গিয়ে সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিচ্ছেন। কি বলছেন তারা, শুনুন। আপনারা জেনার আলু কিন্তু আগ্রহী, এখানে ইন্ডিয়ান আলু 2 রকমের আলু রয়েছে, একটি 40 টাকা কেজি আর একটি 45 টাকা কেজি। 40 টাকা কেজি এবং 45 টাকা কেজি 2 রকমের আলু বিক্রি হচ্ছে এখানে, ইন্ডিয়ান আলু। আপনারা জেনার আলু কিন্তু আগ্রহী, এখানে ইন্ডিয়ান আলু 2 রকমের আলু রয়েছে, একটি 40 টাকা কেজি আর একটি 45 টাকা কেজি। 40 টাকা কেজি এবং 45 টাকা কেজি 2 রকমের আলু বিক্রি হচ্ছে এখানে, ইন্ডিয়ান আলু। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে, এরম কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন আগ পাক। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে, এরম কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন আগ পাক। আর এই জায়গা থেকে যখন এই অবস্থা রয়েছে, যখন নুনান্তে পান্তা ফুরানোর অবস্থা, ভয়ঙ্কর খারাপ অবস্থা, সেই সময়তে আমি বলছিলাম না যে এর পেছনে উদ্দেশ্য রয়েছে এমনি কেউ হাসি মজা করার জন্য, ঠাট্টা তামাশা করার জন্য কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দেয় না, মানে বাংলাদেশে দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দেয় না 4 দিনের মধ্যে। এই হাস্যকর ভাড়ামোগুলোর নেপথ্যে একটা কারণ রয়েছে ইউনূসের বিশাল বড় ষড়যন্ত্র।
যাতে এইভাবে কোথাও উস্কানিমূলক মন্তব্য ছড়িয়ে আসলে কোথাও যুদ্ধের বাতাবরণ তৈরি করা, এবং যুদ্ধের বাতাবরণ তৈরি করে সমস্ত টাকা পয়সাগুলো ব্যাংক থেকে গায়েব হয়ে যাবে, মানুষজন খেতে পাবেন না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। হয়তো এটাই এক্স্যাক্টলি প্ল্যান ইউনূসের। বাংলাদেশের মানুষ যারা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে রয়েছেন তারা চোখটা খুলে দেখুন কোন জায়গায় মোহাম্মদ ইউনূস আপনাদের দাঁড় করিয়েছে। আমি জানি শেখ হাসিনা ভালো ছিলেন না, শেখ হাসিনার ক্ষেত্রে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু এখন এই সরকারের যে মারাত্মক প্ল্যান তা বাংলাদেশের স্বার্থে কোনোদিনও নয়, বরঞ্চ এই প্ল্যানে বাংলাদেশ ধনে প্রাণে মারা যেতে চলেছে। দেখুন কিভাবে কি সুন্দর সুকৌশলে একটা যুদ্ধ আবহ তৈরি করে দিতে পারলে, দেশের মানুষের মধ্যে একটা যুদ্ধের আবহ মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারলে, এবং ভারত যে কত বড় শত্রু এটা ঢুকিয়ে দিতে পারলে প্রত্যেকটা মানুষ সহ্য করে নেবে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, আর ইউনূস বলবে যে এখন তো আমাদের যুদ্ধ করার সময়। খুব সুকৌশলে এটা করা হচ্ছে। দেউলিয়া করার আর একটা মাস্টার প্ল্যান, যেটা আমি বলেছিলাম যে আজকে সোজাসুজি স্বর্ণালীতে এক্সক্লুসিভলি ব্রেক করব। দেখুন কিভাবে যেখানে ব্যাংকে টাকা নেই, যেখানে সবজি বাজার অগ্নিমূল্য, যেখানে ভারতের তরফ থেকে পণ্য নেওয়ার জন্য হাহাকার চলছে, আকাশ ছোঁয়া কাঁচা সবজির বাজার, ঠিক সেই সময়তে সুকৌশলে বাংলাদেশকে দেউলিয়া করার কি মারাত্মক স্ট্র্যাটেজি ইউনূসের, মোহাম্মদ ইউনূসের। দেখাই চলুন। এই স্ট্র্যাটেজি হচ্ছে চিনিকে কেন্দ্র করে, মারাত্মক এই প্ল্যান চিনিকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূসের মারাত্মক স্ট্র্যাটেজি। ইউনূসের বড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে রিপাবলিক বাংলায়, কারণ আমরা খবর পেয়েছি এই ষড়যন্ত্র নেপথ্যে আসলে কি, আসলে কোথাও ধনে প্রাণে বাংলাদেশকে শেষ করা। আজকে সেই এক্সক্লুসিভ তথ্য দেব আপনাদেরকে কিভাবে এই আগুন সবজি বাজারের মধ্যে নতুন করে বাংলাদেশের মানুষকে দেউলিয়া করে দেওয়ার ষড়যন্ত্র করেছেন মোহাম্মদ ইউনূস, এবং এই ষড়যন্ত্র করছে কিভাবে একটু একটু করে তার একটা মাত্র পর্দা ফাঁস করবো, আর সেটা হচ্ছে চিনি। চলুন শোনা যাক, দেখা যাক কিভাবে চিনি এই মুহূর্তে আমদানি করছে বাংলাদেশের ইউনূস সরকার। এতদিন পর্যন্ত চিনি কিভাবে আসতো বাংলাদেশে, আসতো ভারত থেকে চিনি আমদানি করা হতো বাংলাদেশে, ভারত থেকে চিনি রপ্তানি হতো, বাংলাদেশ আমদানি করতো ভারত থেকে চিনি। সেই চিনি এবার আমদানি করছে বাংলাদেশ সরকার কোন পথে, চলুন দেখা যাক। কোথায় ভারত, কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, নতুন করে বোঝানোর কিছু নেই, বলার কিছু নেই। এবার দেখাবো ইউনূসের মারাত্মক মাস্টার স্ট্র্যাটেজি। চিনি আসছে, চিনি যাচ্ছে ভারত থেকে, উত্তর ভারত থেকে প্রথমে চলে যাচ্ছে পাকিস্তানে যাচ্ছে লরি ট্রাক ভর্তি চিনি। পাকিস্তান কিনছে চিনি আমাদের থেকে, তাও বেশ চড়া দামে। ভারতের চিনি পাকিস্তান থেকে কেনা হচ্ছে বেশি দামে। সেই চিনি দেখুন কতখানি ঘুরে জলপথে আসছে চিনি বাংলাদেশে, কারণ ইউনূস সরকার নতুন স্ট্র্যাটেজিতে যে নির্দেশিকা জারি করেছেন এবং যে নতুন বিল পাশ করিয়েছেন, যে রপ্তানি সংক্রান্ত যে ডকুমেন্টস তিনি সই করেছেন, তার মানে দাঁড়াচ্ছে চিনি এবার থেকে আমদানি হবে পাকিস্তান থেকে, ভারত থেকে নয়। দুম করে শুনলে বাংলাদেশের মানুষ ভাববে যে আচ্ছা দেখুন ভারতকে বাদ দিয়েও তো পাকিস্তান থেকে আমরা চিনি নিয়ে চালাচ্ছি, কোনো অসুবিধাই তো হচ্ছে না, পাকিস্তান আমাদের সাহায্য করছে, ভারত আমাদের সাহায্য করছে না। কিন্তু না স্যার, আসলে পুরোটাই একটা মিথ্যে, পুরোটাই ভাঁওতাবাজি, এবং পুরোটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া করার মাস্টার স্ট্র্যাটেজি। এই ছবিটাকে খুব ভালো বুঝতে পারছেন আপনারা, যে ভারত থেকে ট্রাক চিনি যাচ্ছে পাকিস্তানে, পাকিস্তান থেকে সেই চিনি লোড হচ্ছে জাহাজে, এবং এই বিস্তীর্ণ রাস্তা সমুদ্র পথে ঘুরে আসছে বাংলাদেশে। এই হচ্ছে ইউনূস সরকারের প্ল্যান নাকি চিনি আমদানি করার পাকিস্তান থেকে। আমি এই জায়গা থেকে আমাদের অতিথিদের কাছে আজকে আসবো, গেস্টের কাছে আসবো, তবে তার আগে দেখাই এই ছবিগুলো যখন দেখাচ্ছি সে সময় খুব জরুরি দেখানো যে এই মুহূর্তে জিডিপিটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেই জিডিপির নিরিখে এই তিনটে দেশের ছবিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর্থিক বৃদ্ধির হার, যাকে আমরা বলি জিডিপি, দেখুন বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত, 33তম স্থানে রয়েছে বাংলাদেশ, আর 35তম স্থানে রয়েছে পাকিস্তান। মানে পাকিস্তান বাংলাদেশেরও নিচে, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একটু একটু করে অনেকটা এগিয়ে এসেছে নিজেদের দমে, স্ট্রাগল করে। যাই দুর্নীতি হোক, যাই ঘটনা ঘটুক, পালা বদল হোক, সরকার বদল হোক, কিন্তু তবু বাংলাদেশ একটু একটু করে এগিয়ে গিয়েছিল।
এবং এগিয়ে গিয়ে পাকিস্তানের ওপরে ছিল 33তম স্থানে। আজ ভারতের জিডিপির ক্ষেত্রে ভারতের যে ছবি দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে 3.55 লক্ষ মার্কিন ডলার, বিশ্বে যা 5th পজিশন। এরপর বাংলাদেশ দেখুন, বাংলাদেশ হচ্ছে 43,741.53 মার্কিন ডলার এবং 35তম স্থানে রয়েছে পাকিস্তান, তা হচ্ছে 33,836.85 কোটি মার্কিন ডলার। আরও একবার বলি, ভারত হচ্ছে 3.55 লক্ষ কোটি মার্কিন ডলার। যারা বুঝতে পারছেন যে লক্ষ কোটি মার্কিন ডলারের আসলে তার মানে কি বিশাল, সেটা 3.55 লক্ষ কোটি মার্কিন ডলার হচ্ছে ভারত জিডিপির হারে, অর্থাৎ আর্থিক বৃদ্ধির হারে। বাংলাদেশ রয়েছে 43,741.53 কোটি মার্কিন ডলার এবং তারও কম রয়েছে পাকিস্তান 33,836.85 কোটি মার্কিন ডলার, যা বিশ্বের 35তম স্থানে। এরপর যদি মোহাম্মদ ইউনুস আপনাদেরকে বোঝায়, আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলছি, আর যারা এদেশের মানুষরা দেখছেন, বাংলাদেশের খবর রাখেন, জানতে চান, তাদেরকেও বলছি, কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করে মোহাম্মদ ইউনুস প্রতিদিন একটু একটু করে বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেটাকেই ভেঙে দিচ্ছে। বাজার অগ্নিমূল্য হচ্ছে আর বাজারে জিগির তুলছে নাকি যুদ্ধ চায়, বাংলাদেশ নাকি যুদ্ধ চায়। কোন জায়গা থেকে যুদ্ধ করার অবস্থা রয়েছে বাংলাদেশ, আর কেনই বা যুদ্ধ করবে, কোনো উত্তর নেই। অথচ চিনি থেকে শুরু হয়েছে এবং যে খবর আমাদের কাছে, এরপর আরও অনেক কিছুই ঠিক এরকমভাবেই ঘুর পথে নিয়ে চলে আসবে বাংলাদেশে, কোথাও কখনো পাকিস্তান থেকে, কখনো বা চীন থেকে, মূলত পাকিস্তান থেকে, যে পাকিস্তান আর্থিক বৃদ্ধির হারে বাংলাদেশেরও নিচে, সেখান থেকে অতিরিক্ত মূল্য দিয়ে নিয়ে আসবে আর বাংলাদেশের মানুষকে বোঝাবে যে এটাই দেশাত্মবোধ, এটাই দেশপ্রেম। এই সময় দাঁড়িয়ে সোজাসুজি স্বর্ণালীতে একটাই কথা বলার, এই মুহূর্তে ইউনুসকে হটানো ছাড়া বাংলাদেশের মানুষের সামনে আর কোনো রাস্তা নেই। যদি বাংলাদেশের মানুষ বাঁচতে চায় তাহলে ইউনুসকে হটাতেই হবে। একটাই স্লোগান হওয়া উচিত, ইউনুস হটাও, বাংলাদেশ বাঁচাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।